হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, শুভ মহালয়া। সকালবেলায় বাসেতে বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে। শেফু স্কুটারে করে যাচ্ছে। আজ আমরা বাগবাজার ঘাটেতে, যেহেতু মহালয়ার তর্পণ আছে শ্বশুরমশাইয়ের জন্য এবং পূর্বপুরুষদের জন্য তর্পণ করতে হয় বছরে একবার, সেই তর্পণের জন্য চলেছি নর্থ কলকাতার বাগবাজার ঘাটেতে। বাস থেকে নেমে উল্টোডাঙায় পৌঁছে গিয়ে অটোতে উঠেছি। এখন উল্টোডাঙার ভিড়ের মধ্যে অটো চলছে। জানো না, অটো এখন এই পুজোর সময় আবার আমাদের নর্থ কলকাতায় ভাড়া বেড়ে যায়। উল্টোডাঙা থেকে যেখানে 15 টাকা ভাড়া, সেটা 20 টাকা ভাড়া নেয়। মেট্রো স্টেশনের কাছে যাব তো ততটা ভাড়া হচ্ছে 20 টাকা। নর্থ কলকাতার বাড়িঘর কিন্তু খুব মজবুত, সব ব্রিটিশ পিরিয়ডের বাড়িঘর। এই রকম খোলা দালান, এগুলোতে বেঙ্গলের আমাদের শুটিং এগুলোও চলে। টলিউড মুভি, বহু মুভিতে এগুলো দেখা যায়। ওই দেখো, শেফু অনেকক্ষণ ধরে ওয়েট করছে ধর্মশালার বাইরে স্কুটারে করে দাঁড়িয়ে। আজ এই নর্থ কলকাতার রাস্তাঘাট এগুলো কেন দেখাচ্ছি, এই যে রাস্তাটা দেখছো, এইবার আমি চলেছি আমাদের রেস্টুরেন্টের দিকে এগিয়ে। এই হচ্ছে আমাদের 150 বছরের পুরনো ব্রিটিশ যুগের রেস্টুরেন্ট। মেয়ে দেখো বসে রয়েছে, অ্যাপেল খাচ্ছে। একটা অ্যাপেল নিয়ে এসেছিলাম ওর। দোকানের স্টাফেরা সব ঘুম থেকে উঠেছে, সকাল সকাল রেডি করছে জিনিসপত্র। মেয়েকে দোকানের ক্যাশ টেবিলে বসিয়ে শেফু আর আমি স্কুটারে করে এবারেতে বাগবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তর্পণ আছে, সেই তর্পণ করতে। ঘাটে বসে বসে ঘাট আর কিছু ধরবো। গঙ্গার ঘাটে আমরা এসে পৌঁছে গেছি। শেফু এবার স্নান করার জন্য, তর্পণ করার জন্য নিচে নেমে চলেছে। আজ যে শেফু এসেছে তর্পণ করতে, ঘাটেতে চারিদিকে ভিড় হয় প্রচণ্ড। একদম ভোরবেলায় আসার প্ল্যান ছিল, বৃষ্টির জন্য তো আসতে পারিনি, তাই জন্য একটু বেলা করে এসেছি। বেশি বেলা না, এখন খুব একটা বেশি বেলা হয়নি, ওই 9:30 এরকম সময় আছে। আজকে শ্বশুরমশাইয়ের জন্য তর্পণ করতে শেফু আমার এসেছে। আমার এই শেফু কত কষ্ট, কত যন্ত্রণা পেয়েছে জানো তো বন্ধুরা। একমাত্র বাবার একমাত্র ছেলে হয়েও বাবা যখন মারা গেছিলেন, মুখাগ্নি দিতে তাকে বাধা দেওয়া হয়েছে। সেই মুখাগ্নি দিতে পারেনি সেই বাবার। সেই সব কিছুই ধীরে ধীরে তোমাদের কাছে বলবো। ভোরের দিকে জানো তো আমাদের নর্থ কলকাতার এই ঘাটে আজকের দিনে প্রচুর ভিড় হয়। এই যে লঞ্চ ঘাট, এই যে স্টিমারগুলো, এগুলো সমস্ত কিছু হাওড়া, তারপরে বেলুর, এই সব দিকে চলে যায়। এই জলপথের ব্যবস্থা আমাদের নর্থ কলকাতার, তো এতে করেই যাতায়াত করাটা অনেক কমফর্টেবলও জার্নি হয়। গঙ্গার হাওয়াও খাওয়া হয়ে যায়, খুব ভালো লাগে গঙ্গা বিহারে স্টিমারে করে যায়। আমাদের হিন্দু ধর্মের এই তর্পণ একটা বিশাল ব্যাপার। এই মহালয়ার পুণ্য দিনেতে এই তর্পণের মাহাত্ম্য তো অনেক আমরা সবাই জানি। এই তর্পণের মাধ্যমে আমরা আমাদের পিতৃপুরুষদের, মাতৃপক্ষ পিতৃপক্ষকে আত্মার শান্তি কামনা করে থাকি। শেফু যে কোনো দিন গঙ্গা স্নান টান সেরকমভাবে পারে না করতে, সেই জন্য একদম লম্বা তো, সেই জন্য সামনের দিক থেকেই ভালো করে মাথা, গা হাত পা ভিজিয়ে নিয়ে এইবারেতে উঠে চলে আসছে। জলে দাঁড়িয়েই ঠাকুর মশাই এখানে করবে না শুকনোতে, সবাই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
স্নান সেরে ঠাকুরমশাইয়ের কাছে তর্পণটা শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই মন্ত্রপাঠ করছে। আমাদের এই তর্পণে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ হয়ে আবার পূর্বমুখী হয়ে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করে গোত্র, কুল সমস্ত কিছু বলে তর্পণটা সমাধান করতে হয়। তো পুরো বিধি যেমন থাকে সেগুলো মেনেই শেফু তর্পণটা করে নিল। এতদিনে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমার শেফুর কোনো কষ্ট দুঃখ বা কিছু আমি জানো তো একদম সহ্য করতে পারি না। আমার ওপর দিয়ে যত ঝড় যাক, কিন্তু আমার শেফুর যেন কোনো কষ্ট না হয়, আর প্রার্থনাও তাই থাকে সব সময়। এই শেফু যখন বাবার মুখাগ্নি দিতে পারেনি, সেই সময় বুকটা ফেটে গেছিলো আমার। আমি অসহায় নিরীহ, কিচ্ছু করতে পারিনি, দুটো বাচ্চা নিয়ে শেফুকে নিয়ে কোনো রকম আগলে রেখেছি। এই ঘাটেও এসেছি, আর আমাদের এই নিমতলা ঘাট শ্মশান ঘাটেও এসেছি, আর প্রচণ্ডভাবে যন্ত্রণা, এক বুক যন্ত্রণা বুকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউমাউ করে খালি কেঁদে গেছি। কিন্তু আমাদের মুখাগ্নি দিতে বাধা দেওয়া হয়েছে। বিয়ের ঠিক 1 বছরের বিবাহবার্ষিকী কাটিয়েই তো মধ্যপ্রদেশে শেফু চাকরির জন্য চলে গিয়েছিল, আর আমি যে একা বাচ্চা নিয়ে ছিলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। সদ্যজাত বাচ্চা নিয়ে সিজারের অপারেশনের পেশেন্ট আমি যখন বাড়িতে শ্বশুরবাড়িতে এসে উঠেছিলাম, শেফু তো ছিল না, তোমরা সবাই জানো। আর না, কাজের লোক ছিল, শ্বশুরমশাই শাশুড়িমা ছিলেন, আর আমাকে না ঘরের মধ্যে বাইরে থেকে শেকল তুলে জানো তো, আর বাচ্চা নিয়ে একা দরজা বন্ধ করে রাখতো যে আতুর ছোঁয়াছুঁই এসব হবে। এবার না পারতাম, কেউ ছিল কথা বলার জন্য, সারাক্ষণ বাচ্চা নিয়ে বাচ্চা ঘুমিয়ে থাকতো, জানতামও না, এইটুকুও অভিজ্ঞতা ছিল না যে নিউবর্ন বেবি অনেকক্ষণ ঘুমোয়। ভয় পেতাম, এই রকম ভয় আতঙ্কেই দিনগুলো কাটতো। সেই অবস্থাতে এলো মাথার উপরে ঝড়, বাচ্চাটা সর্দি হলো। সর্দি হতে আমি বুঝতে পারছি নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু ডাক্তার দেখাই কি করে, জানালাম বাড়িতে বড়দের, শ্বশুরবাড়িতে বড়দের। তারা এবার শাশুড়ি মা বললেন যে না না, ওরকম আমাদের বংশের নিয়ম, তাই নাক ডাকছে। এবার এলো সর্বনাশ, এক তো শেফু নেই, তার মধ্যে বাচ্চার হয়ে গেল নিউমোনিয়া, বাচ্চাকে ভর্তি করতে হলো নার্সিংহোমে। শেফু আমার নামেই বড় আমার থেকে বয়সে, জানো তো। 3টে ছেলে মেয়েকে সামলাতে হয়, বড় ছেলে, মেয়ে, আবার ছেলে, মানে শেফুকেও সন্তানের মতোই মানুষ করতে হয় আমার। মহালয়ার তর্পণের দিন কিন্তু আমাদের এই নর্থ কলকাতার ঘাটগুলোতে ভোর রাত্রির থেকেই একদম কাকভোর থেকে প্রচণ্ড ভিড় শুরু হয়ে যায়। এখন তো অনেক ভিড় আস্তে আস্তে হালকা হয়ে আসছে, শেফুর তর্পণও শেষ হয়ে এলো বলে। আর চারিদিকে লোকজন সবাই এবার বাড়ি ফিরতে চলেছে। ঘাট থেকে ফেরার পথে ট্রাম লাইনের কাছে এই জায়গাটা সব দরিদ্র মানুষেরা বসে থাকেন। আজকের দিনে সবাই এরকম সব যার যা সামর্থ্য কিছু দিয়ে তাদেরকে সাহায্য করে। জীব সেবাই শিব সেবা, জানো তো বন্ধুরা। এই মানুষগুলোর যখন মন ভরা প্রার্থনা, দুহাত তোলা আমাদের জীবনে আসে, এইটা প্রচণ্ড পজিটিভ ভাইব্রেশন। এই পজিটিভিটি, এই পজিটিভ ভাইব্রেশন একদম ম্যাজিকের মতো কাজ করে। এলাম, এই দেখো গল্প করতে করতে কখন আবার ব্যাক করেছি, রেস্টুরেন্টে চলে এসেছি। মেয়ের আবার খিদে পেয়েছে। স্টাফেরা সব তো সকাল সকাল উঠে যায়, উঠে সমস্ত কিছু রেডি করে। ভেতরে রেস্টুরেন্টের ভেতরটা ঠিক দেখতে এই রকম। আমি একটু তোমাদের সঙ্গে ভিজিট করছি। ঢুকেই এই বাঁ দিকটাতে হচ্ছে আমাদের ছোট্ট একটা কিচেনটা রেস্টুরেন্টের। এইটা হলো কিচেন রেঞ্জ। এখন তো জিনিসপত্র অগোছালো আছে। হ্যালো ভিউয়ার্স, তর্পণ সেরে তো শেফু ড্রেস চেঞ্জ করছে, আমি একটু কিছুক্ষণ রেস্টুরেন্টের ভেতরে আমাদের এসে বসেছি। আমাদের এই রেস্টুরেন্ট হচ্ছে 150 বছরের পুরনো নর্থ কলকাতার হেরিটেজ প্রপার্টি, আর অ্যাওয়ার্ড প্রাপ্ত। এই অ্যাওয়ার্ড প্রাপ্ত বলতে অনেক রকমেরই অ্যাওয়ার্ড পাওয়া, তার মধ্যে অ্যাপ্রিসিয়েশন অফ ইম্যাকুলেট টেস্ট অ্যান্ড অথেন্টিসিটি 5 স্টার রেটিংও পর্যন্ত পাওয়া। বিভিন্ন রেস্টুরেন্টের ফিডব্যাক রয়েছে, সেই দেখে বিদেশ থেকেও সবাই আসে, সবাই এসে রেস্টুরেন্টেতে ভিজিট করে। ইন্ডিয়াতে এলে, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কলকাতায় এলে
ম্যাক্সিমাম তারা কিছু খায় এবং খেয়ে টেস্ট অথেন্টিসিটি তো সবাই এক কথাই জাস্ট বলে। জোর কদমে চলছে তৈরি। পেঁয়াজ কাটছেন দাদা, তোমার নাম কি জানো? ওই পেঁয়াজ কাটছো যে? আমার শ্যাম। হ্যাঁ শ্যাম। শ্যাম শ্যাম, আচ্ছা। আমাদের শ্যামদা পেঁয়াজ কাটছে। সকাল থেকে শুরু হয় প্রিপারেশন, এবারেতে বিকেলবেলাতে দোকান যখন রেস্টুরেন্ট স্টার্ট হবে, রেস্টুরেন্ট তো স্টার্ট হবে বিকেলবেলাতে, কিন্তু সকাল থেকেই এগুলো সমস্ত রেডি করতে হয়, তাই পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছে সব। অমনি একটু চা খাবি নাকি তুই? মেয়েকে দিয়েছো? যদি মেয়েকে চা দিয়েছো তো দাও, কাজছে যখন একটু চা দাও। কাকার কি নাম? তোমার কি নাম? কাকার নাম না? আচ্ছা আচ্ছা, কাকা কি করছো কাকা? জল খাবার? আচ্ছা, কাকা সকালবেলা একটু জল খাবার করে খাচ্ছে, এই পাউরুটি সেঁকে নিচ্ছে। পাউরুটিটা কি চা দিয়ে খাবে নাকি? আচ্ছা, এমনিই খেয়ে নেবে বলছে কাকা। কাকা হচ্ছেন আমাদের রেস্টুরেন্টে সব কাকাদের মধ্যে সব থেকে সিনিয়র কাকা। আর একদম হালকা করে খা না। মিষ্টি খাবিও না? তুমি আমাকে হ্যাঁ -50 from pocket money. কি ফ্রম বিচ From your না। pocket money. আমি কি খাবো তাই ভাবছি। সব চকলেট যে, বাটারস্কচটা বড্ড চিনি থাকে, দাঁড়াও দেখছি। ওই আর কি, ক্যারামেলটা বড্ড মিষ্টি হয় বাইটে। দেখছি, দাও একটা স্যান্ডউইচ দিয়ে দাও আমায় বলো। এই এইটা চিজটা। না না, প্যাটিস খাও। ও তাহলে ওকে, হ্যাঁ হ্যাঁ, চিকেনটাই দিয়ে দাও। না না, আমার ভেজ হচ্ছে চিকেন স্যান্ডউইচ, আর এই যে মেয়ে রেড ভেলভেট কেক, আর আমি ভেজ স্যান্ডউইচটা খাচ্ছি। খেয়ে তারপর আবার তোমাদের সাথে গল্প করবো।